প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান ইনসাইড পলিটিক্সে। আপনারা যারা নিয়মিত আমাদের দর্শক তারা জানেন যে এই অনুষ্ঠানে মূলত আমরা রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে থাকি, কিন্তু আজকে একটু অন্যরকমভাবে আমরা ইনসাইড পলিটিক্স সাজিয়েছি, কারণ আপনারা জানেন আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী। এই দিনটিকে মাথায় রেখে আজকে আমরা আলোচনাটা করব মূলত রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে, এবং আমাদের আজকের আলোচনার বিষয় রবীন্দ্রনাথ বাঙালি মনের আয়নায়। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে যারা উপস্থিত আছেন, চলুন প্রথমে তাদের সঙ্গে পরিচিত হয়ে নিই। আমাদের সঙ্গে আছেন ফাহিম হোসেন চৌধুরী, রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও সাবেক সাধারণ সম্পাদক, রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংসদ। আপনাকে স্বাগত। এবং আরও আছেন আমাদের সঙ্গে ঝর্ণা রহমান, কবি এবং কথা সাহিত্যিক। আপনাকেও স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আপনার আরো পরিচয় আছে, আমি জানি আপনি গানও করেন, রবীন্দ্রসঙ্গীত শিল্পী। আমাদের একই আমাদের সংগঠনের। তো আপনাকে এবং দর্শকদেরকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে 1860 সালের এই দিনে কবি রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন, এবং তিনি আমাদের বাঙালির মানসপটে তার সৃষ্টি নিয়ে, তার সৃজনশীল সম্ভার নিয়ে সদাই বিরাজমান। এবং যেটি আমরা বলতে চাচ্ছি যে বাঙালির মনের আয়নায় রবীন্দ্রনাথের ছবি সবসময়ই স্পষ্ট। আমাদের সমস্ত আবেগে, আমাদের সমস্ত চিন্তায়, আমাদের আনন্দে, দুঃখে, সুখে, বেদনায় সমস্ত অনুভূতিকে ছুঁয়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই বিষয়েই জানতে চাইব। ফাহিম হোসেন চৌধুরী, আপনার কাছে আসি। আপনি তো রবীন্দ্রসঙ্গীত চর্চা করছেন দীর্ঘদিন হয়ে গেছে। রবীন্দ্রনাথকে আপনি কিভাবে অনুভব করেন আপনার জীবনে? এটা তো বলতে গেলে কিভাবে যে আমি প্রকাশ করব ঠিক বলতে পারি না। যখন ছোটকালে আমাদের বাসায় গান চর্চা হতো, তো আমার বোনও রবীন্দ্রসঙ্গীত করতেন। তা শুনতে শুনতে কখন জানি, তখন তো আর বাণীর মানে অর্থ বুঝতাম না, সুরটা যতখানি বুঝতে পারি। ওই শুনতে শুনতে কখন যে রবীন্দ্রসঙ্গীত আমার জীবনে চলে আসলো, কোন বয়সে সেটা কিন্তু আমি নিজেও জানি না। সাথে সাথে আমরা আধুনিক গানও করতাম। আমি মনে করি রবীন্দ্রসঙ্গীতটা মোস্ট মডার্ন। সেখান থেকে তার বাণী আমরা যখন ক্লাস 8-9-এ পড়ি, তখন অল্প অল্প বুঝতে শিখতাম। আর তখন তো আমরা মানে খেলাধুলা নিয়েই থাকতাম, আর যে ছাত্র যে খুব একটা ভালো ছিলাম সেটা না। ফাঁকি মারতে মারতে ঠিক আপার মতো ঠিক আমরা জ্ঞানী নই, এদিক দিয়ে গান করে চলে যায়। ওই তখন থেকে আমরা রবীন্দ্রসঙ্গীতের ভিতরে চলে আসলাম। ঝর্ণা রহমান, যেটা আমরা বলছিলাম যে বাঙালির সমস্ত আবেগের সঙ্গে রবীন্দ্রনাথ জড়িত, তার জীবন আচরণের সাথে জড়িত। যখনই রবীন্দ্রসঙ্গীত শুনি কিংবা রবীন্দ্র রচনা বলি পড়ি, তখনই মনে হয় এ যেন আমারই মনের কথা। এবং এত বছর পরে এই যে আমরা রবীন্দ্রনাথকে স্মরণ করছি, 163তম জন্মবার্ষিকী পালন করছি আমরা তার। তো আপনি কিভাবে আপনার চিন্তায়, আপনার কর্মে রবীন্দ্রনাথকে অনুভব করেন? অনেক ধন্যবাদ। 1861 সনে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন। আজকে 2024 163তম জন্মবার্ষিকী তার। তো তিনি প্রায় 14-15 বছর থেকে লিখতে শুরু করেছেন। সে থেকে হিসাব করলে 150 বছর তার লেখালেখি চলছে। তিনি চলে গিয়েছেন, কিন্তু তার লেখা কিন্তু 150 বছর ধরে আছে। আরও 150 বছর থাকবে, কি 1000 বছর থাকলেও আমরা অবাক হব না। যদিও এই সময়টাতে অনেক দ্রুত যুগ পাল্টে যাচ্ছে, সময়টাকে আমরা বলি একদম ধাবমান সময়, কিন্তু তারপরেও কিন্তু রবীন্দ্রনাথ আমাদের পাঠ্য, আমাদের আরাধ্য, আমাদের মন আর চিন্তার জগতের চারধার জুড়ে তিনি আছেন। তাকে কোনোভাবেই কোনো দিক থেকে কিন্তু তাকে সরিয়ে রাখা যায় না। আমরা আমাদের দুঃখ, আমাদের বেদনা, আমাদের আনন্দ, আমাদের সব কিছু যখনই ভাবি, রবীন্দ্রনাথ তার কোনো একটা বাণী নিয়ে, কোনো একটা সুর নিয়ে, কোনো একটা কথা নিয়ে আমাদের মাঝে এসে হাজির হন। তাকে ছাড়া আমরা নিজেদেরকে প্রকাশই করতে পারি না। তো তার জন্য যে আপনি বললেন যে আমি কিভাবে অনুভব করি,
তো এই অনুভব রবীন্দ্রনাথকে বোঝার জন্য, অনুভব করার জন্য একটা বয়স, একটা মনের পরিপক্কতা লাগে, এইটি ঠিক। কারণ আমরা একেবারে শিশু, যেমন ফাহিম ভাই তিনি বলছিলেন যে তার পারিবারিক পরিবেশ আর তার চারপাশের চতুষ্পাশের সেটাই। পরিবেশ সবই ছিল সঙ্গীতময়, তখন থেকে তিনি রবীন্দ্রনাথের গান শুনতেন, চিন্তা করতেন, কিন্তু তত বুঝতেন না। এই যে কথাটি বললেন, এটি কিন্তু খুব সত্য। আমিও মানে রবীন্দ্রনাথের গান, এটি যখন আমাদের সে আমার একেবারে শৈশবে রেডিও এলো, তো রেডিও শুনতাম। রেডিওতে অন্যান্য গান যেগুলো বাজতো সেগুলো ভালো লাগতো, কিন্তু যখন রবীন্দ্রসঙ্গীত বাজতো তখন আমাদের শিশু মনকে অতটা আকর্ষণ করতো না, বন্ধ করে দিয়ে খেলতে চলে যেতাম। কিন্তু একটু বড় হতে হতে যখন রবীন্দ্রসঙ্গীত শুনছি, এর বাণী বুঝতে পারছি, তখন কিন্তু মন অধিকার করে নিল। এবং দেখুন যে রবীন্দ্র কাব্য, রবীন্দ্র সাহিত্য, এইটি বোঝার জন্য, এইটিকে তার মর্মোদ্ধার করার জন্য কিন্তু আমাদের একটা মনের পরিপক্কতা লাগে। হ্যাঁ, এই মনের পরিপক্কতা কারো হয়তো অনেকটা বয়স হলে হয়, কারো হয়তো অনেক আগেই হয়। যার জীবনের চর্চাটা যেই পরিবেশে হয় তিনি সেইভাবে পরিপক্কতা অর্জন করেন, কিন্তু তিনি আছেন আমাদের মনের সামগ্রিকতা জুড়ে। বিশেষ করে যারা নাকি সাহিত্য সংস্কৃতির প্রতি যাদের একটা ভালোবাসা আছে, যারা এগুলো চর্চা করে, তারা তো রবীন্দ্রনাথকে ছাড়া নিজেকে কোনো চিন্তাই করতে পারেন না। সবচেয়ে বড় জিনিস কি আমার মনে হয়, উনি যে লিখেছেন যেগুলা এত সহজ ভাষায়, কিন্তু আপনি চিন্তা করলে মানে এত গভীরে, কিন্তু ভাষাটা খুব অতি সহজ। আমরা যে অনেক গান করি, তা আমারও পড়ানো যায়, এটা দেখি মনে হয় যে কিছু না, কিন্তু এটা যদি চিন্তা করেন এখানে বোঝা যায় বাণীর মানে কথাগুলি খুব সহজ, কিন্তু অর্থটা অনেক গভীরে থাকে, গভীরে যায়। আমরা কথার ফাঁকে ফাঁকে একটু গানও শুনবো, কারণ আপনারা দুজনই এত গুণী শিল্পী আছেন আমাদের আপা, কিন্তু গানের সাথে সাথে আবৃত্তিও করবেন, ওনার নিজের কবিতা। নিশ্চয়ই, আমি তো কণ্ঠের অবস্থা অত ভালো না, আমি হয়তো স্বরচিত কবিতা পড়তে পারি। আপনি কি আমাদেরকে আপনার পছন্দের তালে এটা আমি সাথে একটা, এখন তো সবসময় গান মনে থাকে না, খাতা রাখতে হয়, তাই এটা একটা পূজা পর্বের গান একটা করতে পারি। হঠাৎ এখানে আসার পর মনে, আপনি যখন বললেন যে গান করতে হবে, এটা 59 বছরের ওই সময়কার লেখা। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পরে করবো, আরো অনেক করবো, কিন্তু আপনি চিন্তা করেন কথাগুলি খুব না, কিন্তু আপনি চিন্তা করেন এটা কিন্তু আমরা ছোটকালে যে খুব একটা যে মনে মানে গাত্ত, একটু যখন বয়স হই তখন অর্থগুলি যখন এটা আপনি আরো যত পরিণত হবেন, আরো এটা নতুন দর্শন নিয়ে, নতুন ভাবনা নিয়ে আপনাকে কিন্তু উজ্জীবিত করবে। দেখেন মুন্নি, আমাদের যে বিভিন্ন যে ধর্ম আছে, হ্যাঁ, সেখানে কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে ঈশ্বর বলি বা আল্লাহ বলি বা স্রষ্টা ভগবান যাই বলি, তার জন্য একটা ভীতিকর রূপ তার মানে মানুষের সামনে স্থাপন করা হয়। এই কাজটা না করলে এই শাস্তি দেওয়া হবে, এই কাজটা না করলে এই শাস্তি দেওয়া হবে। কিন্তু রবীন্দ্রনাথ কি বললেন, তিনি তার যে পরমকে বা তার যে ঈশ্বরকে বলি বা স্রষ্টাকে বলি, তিনি যেভাবে অনুভব করেন, তিনি বলেছেন যে আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। যে তার সৃষ্টি আছে বলেনি তার প্রেমটা সত্য। যদি মানুষ না থাকতো বা সৃষ্টি না থাকতো, তাহলে তার ভালোবাসাটা কাকে অবলম্বন করে প্রকাশ পেত? এটা তো প্রকাশ পেত না। কাজেই তিনি যদি সত্য হন, তার প্রেম যদি সত্য হয়, তাহলে আমাকেও বিশেষ বলে ভাবতে হবে। এই যে সহজ ভাষার মধ্যে দিয়ে এই যে জীবনের এই গভীর তত্ত্ব, এটা এমন করে কে বলেছে বলেন? তাই তো, সেই সত্যি সঙ্গীতে তার তুলনা হয় না। কিন্তু আমরা একটু যদি তার গদ্যে আসি,
ঝর্ণা রহমান, আপনি তো গল্পকার, গল্প লেখেন, উপন্যাস লেখেন, গদ্য চর্চাও করেন। গল্পগুচ্ছের প্রভাব কি আমাদের সাহিত্যে আছে? মানে ছোট গল্প যারা যখন লিখতে শুরু করেছিলাম আমরা, তখন তো দেখি যে গল্পগুচ্ছের গল্পগুলো আমাদেরকে অনেক বেশি নাড়া দিয়ে যেত, তাই না? এটা হচ্ছে যে এখন তো গল্পের রীতি, ভাষা, এগুলো সবই অনেক পাল্টে গেছে। মানে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের সময় থেকে অনেক অনেক দূরে চলে এসছে। এবং ওই যে একটু আগে বলছিলাম যে ধাবমান সময়, কারণ কয়েক বছরের মধ্যে, সামান্য কয়েক দশকের মধ্যে প্রযুক্তি এসে আমাদের জীবনকে এত বৃহৎ করে তুলেছে, এত রকম ফল ফলিয়ে তুলেছে যে সেগুলোর মধ্যে আমরা প্রায় হাবুডুবু খাচ্ছি, আমাদের সব কিছুই পাল্টে যাচ্ছে। কিন্তু রবীন্দ্রনাথের সময় থেকে, রবীন্দ্রনাথের সাহিত্য পাঠ করে, গল্প পাঠ করেই আমাদের সাহিত্যিকদের কিন্তু এগোতে হয়েছে। তিনি ছাড়া আমাদের ভিতরে ভাষা এবং জীবন নিয়ে, জীবনকে ভাষার মধ্য দিয়ে ফুলিয়ে তুলতে গেলে যেইভাবে ভাবতে হয়, যেভাবে লিখতে হয়, সেই জিনিস তাকে পাঠ করা ছাড়া অসম্ভব ছিল। তো গল্পগুচ্ছের গল্পগুলো দেখেন এখনো তিনি যেভাবে লিখেছেন, যেখানে নাকি সমাজ এসেছে, মনস্তত্ত্ব এসেছে, জীবনের নানা দিক এসেছে। ওই যে ফাহিম ভাই বললেন একটু আগে যে সহজ করে তিনি বলেছেন, কিন্তু জীবনের গভীর কথাটি বলেছেন। সেই গল্পগুচ্ছের সমস্ত গল্পেই কিন্তু এরকম তিনি সহজ করে বলেছেন। আমরা কি কাবুলিওয়ালা, কি পোস্টমাস্টার, কি খোকা বাবুর প্রত্যাবর্তন, কি কঙ্কাল, কি ডালিয়া, কি মধ্যবর্তী, অনেক অনেক তারপরে সবগুলো গল্পই বিখ্যাত। তো সেগুলোতে তিনি কিভাবে চরিত্র চিত্রণ করেছেন, কিভাবে সময়কে অঙ্কন করেছেন, কিভাবে পরিবেশ নির্মাণ করেছেন, এগুলো এখন পর্যন্ত কিন্তু এই রীতিতে, এই স্টাইলে ঠিক তার মতন গল্প এখনো কেউ লিখতে পারবে না। এখন পাল্টে গেছে ঠিকই, কিন্তু পারবে না। কিন্তু হ্যাঁ, ওই প্রভাব অনেক পড়েছে আমাদের সাহিত্যিকদের মধ্যে, তো ছিলই। সেই প্রভাবকে এড়িয়ে নিজেকে স্বতন্ত্রভাবে প্রকাশ করার চেষ্টা ওই জন্য প্রত্যেক সাহিত্যিককেই করতে হয়েছে, যে আমার না রবীন্দ্রনাথের মতন হয়ে যায়। যেমন কবিতার ক্ষেত্রে যে আমার না রবীন্দ্রনাথের মতন হয়ে যায়, বা মানে এখান থেকে রবীন্দ্রনাথের কাছে, ওনার থেকে গাইডলাইনটা আমাদের অনেক চলে আসে। হ্যাঁ, সেটাই। মানে তার এত বিস্তৃত প্রভাব যে সেই প্রভাবের বাইরে যে স্বতন্ত্র সাহিত্য রচনা করার জন্য রীতিমতো সংগ্রাম করতে হয়েছে পরবর্তী সময়ে। আমরা ওর মধ্যে যাব না, কিন্তু তারপরেও কিন্তু যাব না বলেও কিন্তু খুব একটা পারা যায় না। যেমন ধরেন সুধীন্দ্রনাথ দত্তের কবিতা, হ্যাঁ, সেখানে যে ধরনের শব্দ তিনি ব্যবহার করেছেন, যে ধরনের বাক্য বিন্যাস করেছেন, তা কিন্তু রবীন্দ্রনাথ থেকে খুব একটা দূরে না। হ্যাঁ, প্রভাব বলয় থেকে বের হয়ে আসাটা কঠিন ছিল। হ্যাঁ, জীবনানন্দ দাশকে বলা যায় তিনি ভিন্ন ধারার কবিতা রচনা করেছেন রবীন্দ্রনাথের প্রভাব থেকে বের হয়ে। পরবর্তীতে এখন এসেছে, কিন্তু আমাদের সাহিত্যের মানে পাঠশালা বলতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্য সাহিত্যকে, বিশেষ করে ছোট গল্পকে। নিশ্চয়ই। উপন্যাসও কিন্তু সেরকম, উপন্যাসগুলো লিখেছেন, মানে তার বিশেষ করে সেই মনস্তাত্ত্বিক উপন্যাসগুলো, তো এগুলো তো মানে অকল্পনীয়, যে এত চমৎকার, সেই ঘরে বাইরে সেই যোগাযোগ। আমরা আরেকটা গানে যাই তাহলে, ফাইভ ভাই যেহেতু আছে, সুযোগটা নেই। এই ফাঁকে আমি একটুখানি চা খাই। এই গানটাও অনেক, এই যে শিলায় দেয় লেখা, আমি ওই জন্যই এটা গাইছি। আমার এই পথ চাওয়াতে আনন্দ, আমার এই পথ চাওয়াতে আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া, ভরসায় আসে বসন্ত, আমার এই পথ চাওয়াতে আনন্দ, কারাই সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, কারাই সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, খুশির ওই
আপন মনে বাতাস বহে, বাতাস বহে সুমন্দ আমারে পথ চাওয়াতে আনন্দ। সারা নাথের গান এমন যে শুনলে বা কেউ গাইলে সাথেই গাইতে ইচ্ছা করে। ভাঙা গলা থাকুক, যাই থাকুক, গাইতে ইচ্ছা করে, নিজেকে তার সাথে মিলিয়ে দিতে ইচ্ছা করে। এবং এটি বাংলার মাটিতে বসে লেখা, এই যে শিলায় দেয়া, বসে শিলায় দেয়া লেখা। গান। এবং খুবই একটা একটা কেমন যেন উদাসী একটা সুর আছে এটার মধ্যে, সুর তাই না? আছে। আমার পথ আমার এই পথ চেয়ে চাওয়াতে আছি। আনন্দ। হ্যাঁ, পথ চেয়ে মানে পথ চলার দরকার নাই, উনি পথ চলছেন না, কিন্তু হ্যাঁ। চেয়ে থাকছেন তাতে আনন্দ। আর যা কিছু চলছে প্রকৃতিতে খেলে যায় সেটা রৌদ্র ছায়া। সেটা দেখছেন। হ্যাঁ। রৌদ্র আসছে, রৌদ্র চলে যাচ্ছে, ছায়া কবিগুরু পড়ছে, একটা জিনিস কি? বাতাস চলে যাচ্ছে। উনি প্রতিটা ঋতু উনি কিন্তু ছুঁয়ে গেছেন। একদম। তার ভিতরে বর্ষা, গ্রীষ্ম, বর্ষা এবং বসন্তে ওনার রচনা বেশি। আপনি এমনিই বললেন না কেন, আপনি যখন বর্ষার দিনে যখন বাসায় থাকেন, মনের ভিতরে কিন্তু আমরা যারা সৃষ্টি মানে করেন না, মানে এসব কবিতা লেখেন না, কিছু করেন, তাদের ভিতরে কিন্তু ভিতরে একটা জাগরণ আসে। আপনার তো আর লেখার তখন আপনি বলেন না কেন, কথা বলছেন না না কেন? না, আমি বলছি আপনাকে, আপনার কথার মধ্যে যাতে ওভারল্যাপিং না হয়। এখন এটা ওই যে বর্ষার কথা বললেন না, যে মনের ভিতরে একটা জাগরণ আছে। নিশ্চয়ই। উনি তো কবি, সেই তার কৈশোর উত্তীর্ণ হওয়ার আগে থেকে বলতে গেলে তিনি লিখছেন বিল্ডিং থাকতো প্রকৃতি আর তার ছাদের ভিতরে, উপরে হ্যাঁ। টালি থাকতো, টালির উপরে যখন বৃষ্টি হতো, হ্যাঁ, ওইটা আমার, ছন্দটা তো আলাদা। আমি এই প্রসঙ্গে আমি একটা আমার ব্যক্তিগত ইয়েতে যাই। আমার নাতনি, সে তার বয়স এখন 11 বছর, সে আরো 3 বছর 4 বছর আগে থেকে বলতে যে যখন বৃষ্টি হয় তখন আমার বুকের মধ্যে ব্যথা লাগে, ব্যথা করে। মানে আচ্ছা, হচ্ছে কি যে ও তখন প্রকাশ করতে পারতো না যে কেমন যেন লাগে মনটা, হ্যাঁ। তো সেই রবীন্দ্রনাথ ঠাকুর তো তিনি তো সেই প্রকৃতিকে দেখেছেন কত গভীরভাবে। আর ওই যে পথ চাওয়াতে আনন্দ, এটি ওই যে আপনি যেটা বললেন জোড়াসাঁকোতে থাকতেন, তিনি তো নাগরিক কবি, নগরে থাকতেন। সেই প্রকৃতি ওই সময় যতটুকু দেখতেন, সেই ঘরের মধ্যে থেকে জানলা দিয়ে দরজা দিয়ে, এমনও গেছে যে একদিনে অনেকগুলি গান লিখে ফেলেছে। হ্যাঁ, কারণ সেটা তার কাছে বর্ষার অনন্ত সময়। সংবাদ নিয়ে সংবাদ। আসতো। হ্যাঁ, তিনি থাকতেন এক জায়গায়, কিন্তু প্রকৃতি তার কাছে অনন্তের সংবাদ নিয়ে আসতো। আর বাংলাদেশে বসে এই গান লিখছেন। বাংলাদেশের প্রকৃতি কিন্তু কবির মানে সৃজনশীল সত্তাকে অনেকখানি বিকশিত করেছিল। বাংলাদেশে এসে তিনি প্রকৃতির পূর্ণ রূপ দেখেছেন, এবং কবির যে অনেক মানে স্মরণীয় সৃষ্টি, যেগুলো চিরায়ুষ্মান সৃষ্টি, বিশেষ করে অনেক গল্পগুচ্ছের অনেক গল্প তিনি শিলাইদহে বসে রচনা করেছেন। এবং তার এই যে বাংলাদেশের প্রকৃতি তাকে এমনভাবে দখল করে নিয়েছিল, সেগুলো কিন্তু এই যে ইন্দিরা দেবীকে লেখা চিঠিগুলোর মধ্যে, সব ছিন্নপত্রের চিঠিগুলোর মধ্যে সব পাওয়া যায়। হ্যাঁ, সে এক একটা চিঠি কি যে দারুণ, সেটা কোনো কবিতা না, কোনো গল্প না, হ্যাঁ, কিন্তু প্রকৃতির বর্ণনা করে যাচ্ছেন, প্রকৃতির ভিতরের প্রকৃতিকে দেখছেন, তারও ভিতরের দৃশ্যকে তিনি দেখছেন। এই তার বর্ণনা একটা অপরূপ সুন্দর মাধুর্য নিয়ে, মনকে স্পর্শ করার শক্তি নিয়ে এসে উপস্থিত হয় আমাদের কাছে। সেই জন্যই রবীন্দ্রনাথের কাছে আসলে আমাদের বারবার ফিরে যেতে হয়। একদম একদম। এবং মনে হয় যেন আমার কথাগুলো বলে দিচ্ছেন উনি। এবং ওই যে আপনি বললেন যে নিজেকে প্রকাশ করার জন্য তার আশ্রয়ই আমাদের কাছে আমাদের নিতে হয়। বিশেষ করে যে কোনো আমাদের প্রেম, ভালোবাসা, দ্রোহ, আমাদের দুঃখ, কষ্ট, বেদনা, যন্ত্রণা, কোনো কিছুই নাই যেটি তিনি স্পর্শ করে যাননি। এমনকি অনেক সময় এরকমও হয়, যখন আমাদের পাশে কেউ থাকে না, তখনও মনে হয় যেন রবীন্দ্রনাথ আছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। গানটা বলে যাচ্ছে। আমরা আরেকটা গান শুনি। এইটাও বাংলাদেশ, চলন বিলে। এটা খুব অল্প বয়সের লেখা, 36 বছর বয়সে। এই গানটি মানে আপনি এটা করেন, তারপর আপনাকে নিয়ে আমার একটা স্মৃতি বলবো এই রবীন্দ্রসঙ্গীত নিয়ে। তুমি স্কেল অ্যাকচুয়ালি হারমোনিয়াম থাকলে সুবিধা হয়। তুমি সন্ধ্যার মেঘমালা,
তুমি আমারও সাধেরও সাধনা মম, শূন্য গগন বিহারী আমি, আপন মনের মাধুরী মিশাই তোমারে করেছি রচনা। তুমি আমারি, তুমি আমারি, মম অসীম গগন বিহারী, তুমি সন্ধ্যার মেঘমালা। মম হৃদয় রক্ত রাগে তব চরণ দিয়েছি রাঙিয়া, ওই সন্ধ্যা স্বপ্ন বিহারী তব অধর এঁকেছি সুধা বিষে মিশে, মম সুখ দুঃখ ভাঙিয়া তুমি আমারি, তুমি আমারি, মম বিজন জীবন বিহারী, তুমি সন্ধ্যার মেঘমালা। আহা, আর রবীন্দ্রনাথ ঠাকুরের যে শব্দ ব্যবহারগুলো না, মম বিজন জীবন বিহারী, এটা মানে নিছক শুধু মানে অনুপ্রাস না, নিছক একটা অনুপ্রাস। তুমি আমারি, তুমি আমারি, এটা এক একটা এক এক ভাবে প্রকাশ করেছে। কত গভীরে। বিজন জীবনে, যে জীবনে অন্য কেউ নাই, কোনো মানুষ নেই, জনহীন নির্জন, সেই জীবনটাকে বিস্তৃত করে আছে এই সন্ধ্যার মেঘমালা রূপী কবি, সেই প্রিয়জন যাকে তিনি আহ্বান করছেন। আমি যে স্মৃতিটা আমি বলতে চাচ্ছিলাম, ওই যে আমরা বলছিলাম যে রবীন্দ্রনাথের কি গান, কি সাহিত্য, কি কবিতা বোঝার জন্য একটা মনের পরিপক্কতা লাগে, একটু সময় লাগে। তো আমি এটা 81 থেকে 83-84 মধ্যে একটা সময় হবে, তখন টেলিভিশনের এত প্রসার ছিল না, এই 3-4 বাড়ি পরে একটা সাদা কালো টেলিভিশন এরকম। তো সেই সময়ে টেলিভিশন আমি প্রথম আপনাকে দেখি। হ্যাঁ, আপনি তখন একদম তরুণ, আর একটু গোল চশমা পরতেন। তখন তো একটু বড় বড় গোল চশমা পরতেন, আপনি অনেক সুন্দর দেখতে ছিলেন। এখন কি সুন্দর না? এখনো আছেন, এখনো আছেন। তবে তারুণ্য তো মানুষের বয়সের সাথে সাথে আমরা মানে আড্ডাটা খুব জমে উঠেছে, কিন্তু আমাদের একটা বিরতিতে যেতে হবে। তাহলে স্মৃতিটাকে বিরতির পরে, হ্যাঁ বিরতির পরে আমরা স্মৃতিটা শুনি। আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করছি রবীন্দ্রনাথ, বাঙালির মনের আয়নায়। আমাদের সঙ্গেই থাকুন, ছোট্ট একটা বিরতির পর আবার এই আলোচনায় আসছে। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানে। কিন্তু আপনারা জানেন আজকে আমরা কথা বলছি রবীন্দ্রনাথকে নিয়ে। আমাদের আজকের বিষয় রবীন্দ্রনাথ, বাঙালির মনের আয়নায়। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে ফাহিম হোসেন চৌধুরী এবং ঝর্ণা রহমান আছেন। আমরা বিরতির আগে শুনছিলাম আপনি ছোট্ট একটা স্মৃতিচারণ করতে চাচ্ছিলেন ফাহিম হোসেন চৌধুরীকে নিয়ে, একটু বলুন। হ্যাঁ, তো সেটা বলছিলাম যে 80 থেকে 84-র মধ্যে এরকম একটা সময়ে, যখন টেলিভিশন ছিল না, মানে অনেক বাড়ি পরে পরে একটা করে টেলিভিশন এরকম, তো একবারই মানুষ আরেক বাড়িতে টেলিভিশন দেখতে যেত সাদা কালো, সেরকম একটা সময় আমি ফাহিম হোসেন চৌধুরীকে প্রথম দেখি। তিনি তখন গোল গোল চশমা পরতেন, সুন্দর রূপবান এক যুবক, তিনি গান করছেন। তো সেই গানটা ছিল তুমি যেও না এখনই। হ্যাঁ, এই তুমি যেও না এখনই, মানে সেই সুরটা আমি কিন্তু মানে তখনও ততটা পরিপক্ক হয়ে উঠিনি, কিন্তু এই সুর, মানে আমি বলছিলাম যে রবীন্দ্রনাথের গান তো যত দিন যাবে তত তাকে আপনি নতুন করে আবিষ্কার করবেন, কিন্তু ওই যে গানটার লাইন আর সুর, এটা আমাকে এমন করে স্পর্শ করলো যে ফাহিম হোসেন চৌধুরীর নাম আর ওই গানের লাইনের নাম একসাথে লেগে গেল। উনাকে এরপরে তো যতবার দেখি, টেলিভিশনে দেখি, ব্যক্তিগত জীবনে তো আমরা এখন অনেক সংগঠন করি, কাজ করি। তো এই কতদিন ধরে বাংলাদেশ টেলিভিশনে রবীন্দ্রনাথ? আমি একটা লাইনও যদি একটুখানি গান। তুমি যেও না এখনি, এখনো আছে রজনী
কেমন মনটা ছুঁয়ে যায় না, একদম তারপর কি স্পর্শ করে। বড় সাধে জালিনু দীপ গাথিনু মালা, কথার খেয়াল নেই তো? মানে যে যেও না কি আপটা আকুলতা, কিরকম না? কিরকম যেন সুরটা। একদম সুরটা এটা মনের আরো ভেতরে ভালো ছিল। লাগতো কি তখনকার দিনে ছোটকালে আমরা চিন্ময় চ্যাটার্জির গান, এই মানে ওই গানটা কিন্তু আর কারো গলায় তেমন আমার কাছে এত মানে হৃদয় স্পর্শ করেনি অ্যাকচুয়ালি। আর আমি তো 1973 সালের মার্চ মাসে প্রথম আমার প্রোগ্রাম হয়। আচ্ছা, ইন্দিরা গান্ধী তখন ঢাকায় এসেছিলেন স্বাধীনতার পরে, রেস কোর্সে ওনার বক্তৃতা হলো দুপুরে মানে বিকেলবেলা, আর রাত্রে ডিএটি এখন রাজুক বলি আমরা, ওখানে আমার তো প্রথম গান করেছিলাম না না গো না করুণা ভাবনা যদি বানিসি যায় যাব না যাব না 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 গো না। 51 বছর হয়ে গেছে বিটিভিতে। মানে রবীন্দ্রনাথের গানে এই যে মিড়ে মিড়ের কাজ, মানে প্রত্যেকটাই। একটা ছুঁয়ে এরকম যায়, ওরকম কিন্তু কারুকাজ মানে ক্লাসিক কারুকাজ যেগুলো সেই ধরনের না, তার গানের সুরটাই একদম আলাদা। ফলে এটা মনকে মানে কানকে না মনকে মনকে ছুঁয়ে যায়। ছুঁয়ে যায়। সেটা এই যে আমরা এত রবীন্দ্রনাথের কথা বলছি, তার গানের কথা বলছি, সুরের কথা বলছি, বাণীর কথা বলছি, আপনাদের কি মনে হয় যে এই প্রজন্মের ছেলেমেয়েরাও সেইভাবে, মানে এই প্রজন্মের মানুষেরাও সেইভাবে রবীন্দ্রনাথকে তাদের মনে আবিষ্কার করে, বা রবীন্দ্রনাথের প্রভাব আসলে কেমন আছে, বা আরেকটু ঘুরিয়ে বলতে গেলে বাংলাদেশের রবীন্দ্র চর্চা চর্চাটা কেমন কেমন চলছে? চলছে? আপা বলেন, তারপর আমি বলি। এই প্রজন্ম খুব অন্যরকম প্রজন্ম। আমি মানে পারিবারিকভাবে এই প্রজন্ম নিয়ে চলি। আমি কিন্তু খুব চেষ্টা করি যে এই যে আজকে এখানে লাইভ প্রোগ্রাম হচ্ছে, এখান থেকে আমি বাসায় যেও কিন্তু একটা ছোটোখাটো করেও আমি পারিবারিক একটা উদযাপন করব, আমি এটা তৈরি করে রেখে এসেছি। তা আমি এইগুলো করি যাতে করে আমাদের ছেলে মেয়েদের, নাতি নাতনিদের বা এই প্রজন্মকে যুক্ত রাখা যায়। কিন্তু বেশিরভাগ পরিবারে পারিবারিকভাবে এত করতে পারে না, স্কুল কলেজ পর্যন্তই কিন্তু থাকে। তারপরেও দেখা যায় যে ঠিক রবীন্দ্রনাথের গান এইভাবে আমরা যেভাবে শুনতাম, যেভাবে বাণী সুর এগুলো আমাদের আকৃষ্ট করত, বা রবীন্দ্রনাথের কবিতা, সেগুলো কিন্তু এখনকার প্রজন্মকে এইভাবে আকৃষ্ট করে না। হ্যাঁ, এখন আবার একটা জোয়ার এসেছে, সময় এসেছে যে যখন নাকি রবীন্দ্রনাথের গানের ফিউশন হচ্ছে, রবীন্দ্রনাথের গানকে নানাভাবে একটা লাইন অন্য গানের সাথে লাগিয়ে, একটা লাইনে এমনকি কোথাও কোথাও সুরকেও ভেঙে দিয়ে, যেখানে পজ আছে সেখানে পজ বন্ধ করে এরকম করে ব্যবহার করছে। কোক স্টুডিও নামে একটা স্টুডিও হয়েছে, যেখানে রবীন্দ্রনাথের গানকে এই আধুনিক বিভিন্ন হার্ড মিউজিক দিয়ে অন্যরকম ভাবে এটাকে রেকর্ড করা হচ্ছে, এবং সেগুলো খুব জনপ্রিয় হচ্ছে। তা আমি মনে করি যে আসলে যুগের সময়ের এই যে টান বা পরিবর্তন, এটাকে আমরা কেউ ধরে রাখতে পারবো না, এটা হবেই, এক সময় থেকে আরেক সময় এগিয়ে যায় ঢেউয়ের মতন। তা আমি মনে করি যে তারপরেও রবীন্দ্রনাথের লাইনের গানের ফিউশন হোক, রবীন্দ্রনাথের কবিতার লাইন অন্য জায়গায় ব্যবহৃত হোক, তারপরেও আমি শুধু কিন্তু রবীন্দ্রসঙ্গীত বলবো না আপা, আমি বলি যে নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এবং ফোক, আমাদের দেশে একটা মানে স্টাইল এসেছে মানে জুনিয়রদের ভিতরে, এবং মানে ফোকের উপরে তাদের কিন্তু অনেক নজর, তারা নতুন করে গাইছে, মডার্ন ইনস্ট্রুমেন্ট কিন্তু ফোক করছে না। অনেকে তো আবার এটার পছন্দও করছেন না, যারা কিনা ক্লাসিক রবীন্দ্রসঙ্গীত শিল্পী। না না, আমি মনে করি এই যে আপনি ছায়ানাটের আপনি জানেন, যেমন আমিও যে এটা খুব এইভাবে পছন্দ করি তা না, কিন্তু আমি তো সব না, সেটা আমি আগেই বললাম যে এখনকার যে সময়, এই সময়টাকেও তো মানতে হবে, এই সময়কে তো আমি ধরে রাখতে পারছি না, পিছনে আমরা যেরকম ভাবে চলেছি পারছি না, কাজেই সময়ের সাথেই আমাদের তাল মিলাতে হবে। তবু আমরা চাইবো যেন রবীন্দ্রনাথের গান কি নজরুলের গান, তাদের যে সুর বাণী বা তাদের সাহিত্যের এগুলোর যে শুদ্ধতা, এটা যেন
বজায় থাকে। ফাহিম হোসেন চৌধুরী, আপনারা রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংসদ করেছিলেন জি। এবং আপনি তার সাবেক সাধারণ সম্পাদক। আমরা ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেককেই রাখার হ্যাঁ। চেষ্টা করি। তো এই পর্যায়ে এসে সেটি শুরু করেছিলেন কবে? এটা প্রায় 7 বছর আগে। আমাদের সংগঠনটা একই ছিল, কিন্তু আমরা বাঙালি একসাথে থাকতে পারি না। এটা মানে টেলিভিশনে বলাটা উচিত না, তাও সত্যি কথা আমি আবার সকলকে বলে দিই, আমরা একসাথে থাকতে পারি না। নজরুল গীতিও তাই, যে একতা ছিল তাদের ভিতরে, শিল্পীদের ভিতরে একটা। যাই হোক, এটা নিয়ে আমি আলোচনা করবো। আমি বলবো যে আমি আশাবাদী আমাদের নেক্সট প্রজন্ম, তারা কিন্তু আপনি ছায়ানটে যান, যেখানে যান, চর্চা রবীন্দ্রসঙ্গীত প্রচুর হচ্ছে। এবং আমি বলবো আমাদের ইয়াং কালে যে আমাদের শান্তিনিকেতনে যে শিখতে হতো, এখন কিন্তু সেটা খুব একটা যে দরকার পড়ে আমি বলবো না, তাও যাচ্ছে। যারা ওখান থেকে এই 40 বছর শিখে আসছে, তারা আজকাল আমাদের দেশে ট্রেন্ড আপ করছে। সেই আগের গুরুরা যারা ছিলেন শান্তিনিকেতনে, সেই স্ট্যান্ডার্ড কিন্তু এখন আমার মনে হয় না ওরকম গুরুরা আছেন। এখন তো খুব কমার্শিয়াল হয়ে গেছে, কি মনে, আমার তো মনে হয় তাই। সেই জন্যে আমাদের দেশেও কিন্তু অনেক শিল্পী ভালো, কিন্তু বাঁচার তাগিদে ছেলেদের সংখ্যাটা একটু কম। আমাদের দেশে কিন্তু মেয়ে শিল্পী প্রচুর। শুধু আমি বলবো যে রবীন্দ্র নজরুল সেটা না, আধুনিক গানের শিল্পীরা আজকাল যা টেলিভিশনে দেখি মেয়েরা যা গান করে, সত্যি অপূর্ব, যে 40 বছর আগেও এত ছিল না। কিন্তু আমাদের দেশের সবচেয়ে খারাপ জিনিস আমার কাছে মনে হয়, তারা কি অল্প দিনে খ্যাতির জন্য মানে ব্যস্ত হয়ে যায়, যে আরো শিখবো, সেই জিনিসটা কম। আচ্ছা, এই জিনিসটা। ঝর্ণা রহমান, আপনার কাছে আসতে চাই। রবীন্দ্র চর্চা নিয়ে আপনি বলছিলেন যে আপনার একটি কবিতা আছে। আমার কয়েকটি কবিতাই আছে, কারণ এখন হচ্ছে কি, বিশেষ করে প্রযুক্তির বিকাশের ফলে এখন কিন্তু সাহিত্য চর্চার যে অনলাইন পদ্ধতি, সেটি কিন্তু অনেক বেড়ে গেছে। কারণ এটাতে কাগজ লাগে না, কলম লাগে না, টাকা লাগে না, পয়সা লাগে না, লিখে দিলেই প্রকাশ হয়ে যায়। তো এরকম, এর ফলে নানান রকম সংগঠন তৈরি হয়েছে, ডিজিটাল সংগঠন, ওয়েব ম্যাগাজিন, অনলাইন ম্যাগাজিন ইত্যাদি, এবং সেগুলোতে লেখালেখি হচ্ছে, পরে আবার সেগুলো নিয়ে হয়তো প্রিন্ট একটা বের হয়ে যাচ্ছে। তো এরকম করে কিন্তু এখন যখন ধরেন এই যে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী বা তার মৃত্যুবার্ষিকী, এরকম সময়গুলো আসে, বা আমাদের নববর্ষ আসে, কোনোটাই তো তাকে ছাড়া হবে না। তখন কিন্তু তাকে নিয়ে লেখা হয়, কবিতা লেখা হয়, তার সাহিত্য নিয়ে আলোচনা করা হয়। তো সেইভাবে কিন্তু এক ধরনের চর্চা বাড়ছে এখন। আগে হয়তো এত লেখা হতো না, কিন্তু এর মধ্যে কথা আছে যে সেই সব লেখাগুলো কতদূর গুণগত মান সম্পন্ন। প্রযুক্তির ফলে একজনের লেখা দেখে আরেকজন, বা কাট পেস্ট করে আরেকজন করে ফেলছে, কিন্তু তারপরেও বলবো যে এটি একটা উৎসাহ জাগায় এবং লেখেন মানুষ। তো সেই চর্চাটা সেইভাবে আছে। এছাড়াও যে আমাদের সাহিত্য চর্চার প্রতিষ্ঠান যেগুলো আছে, যেমন ধরেন বাংলা একাডেমি আছে, তাদের আয়োজনে, তাদের পরিচালনায় অনেক অনুষ্ঠান, অনেক বই প্রকাশিত হচ্ছে, এগুলো নিয়ে অনুষ্ঠান হচ্ছে। তা আমি কি একটা আমার লেখা বলছিলেন আপনি যে কবিতা, তা আমি একটা পড়ি আমার লেখা কবিতা, ছোট একটা কবিতা, পরে যদি সময় পাই আবার পড়ব। ছোট্ট কবিতা, আলোর প্রতিমা। আমার এমনে আলোর প্রতিমা, রবীন্দ্রনাথ কবি। পারমিতা পাখি ঠোঁটে করে আনে পীত জলপাই পাতা। সোনা রূপা জল ছিটে দিয়ে খুলি কবিতার হাল খাতা। আঙুলের খাঁজে তোমার আংটি, বাকি সব মুলতবি। কৃষ্ণকুলীরা আমারই নামের এধারে ওধারে বসে। দেখো নাই তুমি বাঁকা ভঙ্গিমা, মেঘলা দিনের ভুরু। শোনো নাই তুমি আমার দেহের ডম্বরু গুরু গুরু। নাচেনি শব্দতন্ত্রী তোমার দ্রোহে মোহে ও লালসে। তবুও আমার ভাবের ভুবনে
তুমি বসে আছো জেঁকে, আমার বিষাদে সাদে সৌরভে আছো তুমি প্রত্যেকে। সেই ভাবের ভুবনে তিনি আছেন। এটা কতদিন আগের লেখা আপনার মনে হয়? এটা 2018-তে লেখা। দেখতে তাও কত বছর মানে হয়েছে। এটা যে কৃষ্ণকলি আমি তারই বলি, এখানে তো কবি ওই বলেছেন যে সে কিছুই বলেনি, একটু ভুরু তুলে মেঘের গুড়গুড়ি ডাক শুনলো আর একটু তাকিয়েছে চলে গেল। হ্যাঁ, মনের ভেতরটা তিনি দেখছিলেন আর চোখটাতে সেই মেয়ের দৃষ্টিতে বা নারীর দৃষ্টি একটু কৌতুক ছলে বলা হয়েছে যে তুমি আমার দেহের ভঙ্গি মাত্র দেখলে না, আর আমার নিজের মনের ভিতরে কি কথা ছিল সেটি তো শোনো নাই, কিন্তু না শুনলো আমার ভাবের ভুবনে তুমি আছো, তোমাকে ছাড়া কোনো কিছুই ভাবা যায় না, বিষাদে সাদে সৌরভে। হ্যাঁ, এরকমই কথা হচ্ছিল যে অনেক তরল হাস্যপূর্ণ রসময় রসিকতাপূর্ণ জিনিসও কিন্তু রবীন্দ্রনাথ রচনা করেছেন। সুন্দরভাবে লিখেছেন। বিশেষ করে গান আছে তার অনেকগুলো এরকম কৌতুক হাস্যরসের গান আছে। ওই যে একটা ও ভাই কানাই, ও ভাই কানাই, তুমি জানাই, ও ভাই কানাই কারে জানাই, দুঃসহ মোর দুঃখ, তিনটে চারটে পাশ করেছি নিতান্ত নই মুখ, ও ভাই কানাই কারে জানাই, দুঃসহ মোর দুঃখ। তবে কথাগুলি খেয়াল নাই। মজার কথা, কিন্তু সুরটা কিন্তু সত্যি গান শোনাতে দুঃখের। ডাকতে হয় সতীশকে, এই হৃদয় খানা ঘুরে মরে গ্রামোফোনের ডিস্কে, বান্ধবীকে গান শোনাতে ডাকতে হয় সতীশকে, হৃদয় খানা ঘুরে মরে গ্রামোফোনের ডিস্কে। তারপর কি ভুলে গেল, মানে তার কোনো গুণ নাই। হ্যাঁ, কিন্তু কণ্ঠখানার জোর আছে তাই লুকিয়ে গাইতে ভরসা না পাই, স্বয়ং প্রিয়া বলেন তোমার গলা বড়ই রুক্ষ, স্বয়ং প্রিয়া বলেন তোমার গলা বড়ই রুক্ষ, এই বড় মোর দুঃখ কানাই রে, এই বড় মোর দুঃখ। আজকে একটা মানে একজন ফেসবুকে একজনের পোস্টের মধ্যে দেখছিলাম যে সে চায়ের কাপ হাতে নিয়ে একটা পোস্ট দিয়েছে যে চায়ের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর আছেন। হ্যাঁ, তিনি চা নিয়েও গান লিখেছেন। তো সেই গানটা খুঁজে বের করলাম, পেয়ে গেলাম। তো আমি সত্যি মানে গানটার লাইন হচ্ছে, হায় 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 দিন চলি যায়, চা স্পৃহ চঞ্চল, চাতক দল চল 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 চল। হ্যাঁ, মানে এটা এমন কোনো দিক নেই। এবং সেখানে কেটলির ভিতরে কিভাবে জল ফুটছে, সেটার মধ্যে কিভাবে ছলছল করছে, মানে একটা চমৎকার। চীন থেকে কিভাবে পূর্ব দেশে চা চলে এলো, তার ইতিহাস, চা তৈরির ব্যাপার, চা খাওয়ার ব্যাপার, মজা করে এত সুন্দর করে লিখেছেন। নাটকেও কিন্তু অনেক গান উনি সংযোজন করেছেন। আমাদের দেশে নাটকে কোনো নাটকেরই গান নাকি? ও ভাই কানাই, আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না এটা, কিন্তু আপনি পশ্চিমবঙ্গে দেখেন যে কোনো নাটক থাকলে ওরা কিন্তু রবীন্দ্রসঙ্গীতটা তারা ব্যবহার করে নানান ভাবে। রবীন্দ্রনাথের লেখা নিজের নাটকে অনেক অচলায়তনে, তারপরে রক্তকরবীতে, ওগুলোর মধ্যেও কিন্তু সঙ্গীতের ব্যবহার আছে, তাই না? অনেক গান। তো সব মিলিয়ে দেখা যায় তার কবিতা হয়তো আজকাল লোকে অত পড়েন না, নাকি পড়ে? কবিতা নিয়ে তরুণ প্রজন্মের একটু সমালোচনা আছে। তারা বলেন যে উনি পুরনো ছন্দে লিখেছেন, পুরনো বাক্য ব্যবহার করেছেন, হয়তো এগুলা ওই সময়ের জন্য নতুন ছিল, কিন্তু এই সময়ে এসে যখন আমরা রবীন্দ্রনাথ পড়ি তখন মনে হতে পারে অনেকের কাছে না এখন
কবিতা বলি, গল্প বলি, সবকিছুর মধ্যেই কিন্তু সময়ের ছাপ থাকে। এখন এই সময়ের কবিতায় এই কফির মগের কথা আসবে, রবীন্দ্রনাথের সময় হয়তো আসেনি, চা পর্যন্ত এসেছে, কেটলি পর্যন্ত। হ্যাঁ, তো সেরকম শব্দ বদলে যাচ্ছে, এখন জীবন চিন্তা যাপন ভাবনা যে change- পদ্ধতি change সেটি যুগের বদলে সাথে। সবই এখনকার লেখায় আসবে। কাজে এখনকার লেখা রবীন্দ্রনাথের লেখার মতন হবে না। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে তার লেখার ভিতর দিয়ে জীবনের দর্শনকে প্রকাশ করেছেন, জীবনের গভীর তত্ত্বকে প্রকাশ করেছেন, সেটি কিন্তু এখন পর্যন্ত জরুরি, এখন পর্যন্ত দরকারি। কিন্তু সেভাবে সমালোচনা করতে পারে, কিন্তু আমার মনে হয় যে পারি না বলেই আমরা সমালোচনা করি। আমাদের পারাটা খুব কঠিন। না, এখন এই যে প্রযুক্তির বিকাশের কথা বললাম, জীবন অনেক দ্রুতগামী হয়ে গেছে, একেবারে। আগের মতন সেই ধীর চঞ্চল এই জীবন তো আর সকালে নেই। উঠলাম, সন্ধ্যা হয়ে গেল, ঘুমাবো আবার একটা দিন মনে হয় যে 2-3 ঘন্টা দৌড়ে চলে চলেছে যাচ্ছে। একদম। দৌড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আর সবাই একরকম ছুটছে, মানে সকলে জীবন ছুটছে। জীবন যুদ্ধে নেমে পড়ছে এই সবাই। যে আমরা ছুটে যে যাচ্ছে। আজকের অনুষ্ঠানে আমরা 8টার থেকে বসেছি, এখন দেখেন কটা বাজে, 50 মিনিট প্রায় শেষ। প্রায় শেষ। হ্যাঁ, সূর্য মানে- শেষ হয়েছে, হ্যাঁ, এখন হ্যাঁ। তারা উঠবে। তারা ওঠে। সেটাই। তাই? ঠিকই বলেছেন, আমরা একদম সময়ের মানে শেষ পর্যায়ে আছি। আর রবীন্দ্রনাথ তো যদি বলি বিশাল সাগর, তাকে এই হাতের মুঠোয় নিতে না, পারবো না, 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 কিংবা মহাসমুদ্র। একটা আকাশের মতন তার বিশালতা, আকাশ তাকে- ভরা সূর্য তারা। হ্যাঁ, তাকে তো আমরা নিতে পারবো না। তো আমরা একটা গান গেয়ে গিয়ে আজকে আচ্ছা, অনুষ্ঠান এটাই শেষ তো করবো। এইটা কিন্তু আকাশ ভরা না, সূর্য। আমি বলবো যে এখন যে গানটি করতে চাচ্ছি মনের হ্যাঁ। থেকে, যারা দর্শক তারা এই গানটি ম্যাক্সিমাম লোকে জানেন, আপনারা গাবেন, আমরা এই 3 জন বসে আছি এখানে, যদি আরো যারা থাকবে যাবেন। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে, তাই জাগে